ড্রামাটি শুরু হয় এই ড্রামার মেন লিডের ইন্ট্রো সিন দেখিয়ে, যেখানে ও তো সব বডিগার্ডদেরকে পার করিয়ে ভিতরে আসছিল। তখনই মম ফোন করে। মম প্রথমে আমাদের হিরোকে অনেক বেশি বকা দিতে শুরু করে। এরপরে বলে, তুমি আরো বিয়ে কবে করবে? তোমার তো এখন বয়স অনেক হয়ে গিয়েছে। তুমি জানো আমার সব ফ্রেন্ডের ছেলেরা বিয়ে করে নিয়েছে, তারা এখন এইসব কিছু পিক ছাড়তে শুরু করেছে, আর তুমি কি করছো? যদি তাড়াতাড়ি বিয়ে না করো তাহলে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেব। মমের এই কথা শোনার পর তিয়ান তো একটু ভয় পেয়ে যায়, যার কারণে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি তাড়াতাড়ি এই নিউজ ছড়িয়ে দাও যে আমি বিয়ে করতে চাই। পরের সিনে ড্রামার পিচ্চি ফিমেল লিডকে দেখানো হয়। ওর নাম হচ্ছে অ্যানি। অ্যানি যখন একটি জায়গায় ছিল তখন ফ্রেন্ডের ফোন আসে, আর ফ্রেন্ড বলে, তুমি জানো তোমার ফিয়োন্সি তোমার সাথে চিট করছে, তাও আবার তোমার সিস্টারের সাথে মিলে। আর এখানে অ্যানিকে একটি ভিডিও পাঠিয়েছিল যেখানে ওর ফিয়োন্সি সিস্টারের সাথে রোম্যান্স করছে। এইসব দেখার পর অ্যানি তো অনেক রেগে যায় আর বলে, এখন আমি এর সাথে কিছুতে এঙ্গেজমেন্ট করব না, কিন্তু এঙ্গেজমেন্ট ভাঙার জন্য আমার তো এখন কোনো একটি রিজনের দরকার রয়েছে। এর আগে আমাকে নিউ পার্টনার খুঁজতে হবে। তখন ভিতরে এসেছিল তিয়ান, আর তিয়ানের যে অ্যাসিস্ট্যান্টকে কথাগুলো বলেছিল এইসব কিছু শুনতে পাই অ্যানি। তিয়ানের কাছে আসে আর বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি রয়েছি। তিয়ান তো পিছে একটি মেয়েকে দেখার পর শকড হয়ে যায়। অ্যানি নিজের সম্পর্কে এখানে তিয়ানকে সবকিছুই বলতে শুরু করে। এরপরে নিজের আইডি কার্ডও বের করে তিয়ানকে দেখায়, যাতে করে তিয়ান ওকে ভুল না বুঝে নেয়। এরপরে তিয়ানকে বলে, আসলে আমার ফিয়োন্সি আমার সিস্টারের সাথে মিলে আমাকে চিট করেছে, তাই এখন আমি ওর সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে চাই, আর আপনিও তো বিয়ে করতে চাচ্ছেন, তাহলে আমাকে বিয়ে করে নিন। অ্যানি এত কিউট ভাবে এই কথাগুলো বলছিল যে তিয়ান তো ওর চোখের মায়ায় পড়ে যায়, আর ওকে বলে, ঠিক আছে আমি তোমাকেই বিয়ে করব, কিন্তু আজ তো অনেক রাত হয়েছে আর সব ম্যারেজ বিউরোগুলো বন্ধ করে দিয়েছে, তাই তুমি চিন্তা করো না, কাল আমরা দুজনে একে অপরের সাথে বিয়ে করে নেব। তুমি সময় মতন ম্যারেজ বিউরোতে চলে আসবে। অ্যানিও তখন এই কথায় রাজি হয়ে যায়। চিটার ফিয়োন্সিকে বিয়ে করার থেকে ভালো এই অচেনা লোকটিকেই বিয়ে করা। অ্যানি ওখান থেকে ফিরে আসে। ভিতরে আসার পর সিস্টারের রুমের ভিতর থেকে শব্দ শুনতে পায়, আর সিস্টারের রুমের ভিতরে তখন ওর ফিয়োন্সি সিস্টারের সাথে রোম্যান্স করছিল, আর এটা বাইরে থেকে অ্যানি ভালো করে বুঝতে পারে। তো এখানে অ্যানি নিজের মমকেও দেখতে পায়। আসলে মম তো এখানে বসে থেকে ওদের দুজনকে পাহারা দিচ্ছিল, যাতে করে ভিতরে যেতে না পারে অ্যানি। অ্যানির ওপরে চিৎকার করে, তুমি এত রাত করে কেন ফিরে এসেছো? তুমি জানো তোমার ফিয়োন্সি নিয়ান কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছে? অ্যানি বলে, ইউজি তো রয়েছে আমার ফিয়োন্সির কেয়ার করার জন্য, তাহলে আমার কি বা দরকার? মম তখন একটু ভয় পেয়ে যায়, আর ভালো করে তো জানে অ্যানি যে ওরা দুজনে এখন রুমের ভিতরে রয়েছে, তাই সিস্টারের রুমের দরজা খোলার জন্য যায়, আর ভিতরে এরা ভয় পেয়ে যায়। মম তখন ওকে বলে, তোমার সিস্টার ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব করো না। অ্যানি বলে, ঠিক আছে ডিস্টার্ব করবো না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়ে গিয়েছেন। এইটা বলে চলে যায়। ভিতরে নিয়ান তো অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল। আসলে নিয়ান ও তো যে কোনো উপায়ে বিয়েটা করতে চায় শুধুমাত্র অ্যানির সাথে, আর টাইম পাস করার জন্য ওর সিস্টারের সাথে রয়েছে। আসলে নিয়ানের যদি এঙ্গেজমেন্ট না হয় তাহলে ওর ড্যাড কোম্পানির কোনো কিছু নিয়ানকে দেবে না, তাই বাধ্য হয়ে ওকে বিয়েটা করতেই হবে অ্যানির সাথে। পরের দিন সকালে অ্যানি দেখতে পায় যে ওর ফিয়োন্সি নিয়ান সিস্টারের রুমের ভিতর থেকে বের হয়ে এসেছে, আর যখন নিয়ান অ্যানিকে দেখতে পায় তখন অ্যানির কাছে চলে আসে। অ্যানিকে বলে, তুমি ভুল বুঝছো, এরকম কোনো কিছুই হয়নি, আমি ওর রুমে ছিলাম না, আর ওকে এক্সপ্লেন করার চেষ্টা করতে থাকে। অ্যানি বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি তোমার সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দিচ্ছি, আমি কিছুতেই তোমার মতন একটি ছেলের সাথে এঙ্গেজমেন্ট করব না, আমাকে কিছু বলার দরকার নেই। অ্যানি তখন রাগ করে নিজের রুমের ভিতরে চলে আসে, দরজা বন্ধ করে দেয়, অনেকটাই আপসেট ছিল। এরপরে ফোন করে তিয়ানের কাছে আর বলে, আঙ্কেল আপনি কি আমাকে নেওয়ার জন্য আসতে পারবেন? তিয়ান হ্যাঁ বলে। এরপরে দেখতে পায় নিয়ান যে ওর ফিয়োন্সি এখানে অন্য একটি কারের ভিতরে উঠে চলে যাচ্ছে, আর এই কারটি দেখার পর নিয়ানের মনে হয় যে কোথাও যেন দেখেছে। এরপরে অ্যানি আর তিয়ানকে ম্যারেজ বিউরোতে দেখানো হয়। আজ এখানে তারা ম্যারেজ সার্টিফিকেট নেবে। দেখা যায় তিয়ানের সাথে অ্যানির এজ গ্যাপ অনেকটাই বেশি রয়েছে, মানে তিয়ানের তুলনায় অ্যানি অনেকটাই বেশি ছোট, কিন্তু এরপরেও অ্যানি তো বিয়ে করতে রাজি ছিল, তাই দুজনের বিয়েটা এখানে হয়ে যায়। এরপরে তারা দুজনে যখন কারের ভিতরে ছিল তখন তিয়ান অ্যানির কাছে চলে আসে অ্যানির সিটে বেল বেঁধে দেওয়ার জন্য। এতে করে অ্যানি অনেক নার্ভাস হয়ে যায়। দুজনে একে অপরকে দেখতে থাকে। তিয়ান বলে, তুমি যেহেতু এখন আমার ওয়াইফ, তাই তোমার আমার পাস্ট সম্পর্কে জানা উচিত। আমার প্রথমে একটি বিয়ে হয়েছিল, আর আমার একটি ছেলেও রয়েছে, তার এজ তোমার মতন হবে। আমি পরে তোমার সাথে আমার ছেলের দেখা করিয়ে দেব।
অ্যানি বলে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, কারণ আপনি তো আপনার প্রথম ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন। আর এখানে কিন্তু ও তিয়ানকে বারবার আঙ্কেলই বলতে থাকে। এরপরে ভাবে আঙ্কেল তো আমার থেকে অনেক বেশি বড়, বাট আঙ্কেলকে দেখতে হ্যান্ডসাম রয়েছে, তাই আঙ্কেলের সাথেই থাকবো। তিয়ান যখন অ্যানিকে নিয়ে যায় নিজের মমের সাথে দেখা করার জন্য, তখন মম তো অনেক বেশি রেগে যায় তিয়ানের ওপরে। তিয়ানকে বকা দিতে শুরু করে, তুমি এটা কি করেছো, একটি পিচ্চি মেয়েকে বিয়ে করেছো, তোমার বয়স দেখো, আর এই মেয়েটির বয়স দেখো, এখন এটা আমি সবাইকে কিভাবে বলবো। অ্যানি বলে, মম এতে আঙ্কেলের কোনো দোষ ছিল না, আমি নিজেই আঙ্কেলকে বলেছি আমাকে বিয়ে করার জন্য, কারণ আঙ্কেল অনেক বেশি হ্যান্ডসাম আর আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না যে আমাদের দুজনের অনেক বেশি এজ গ্যাপ রয়েছে। মম তো এরপরেও রাগ করছিল, কিন্তু এখানে যখন দেখতে পাই অ্যানি মেয়েটি আসলে অনেকটাই বেশি ভালো, আর ওর ব্যবহারগুলো অনেক ভালো লাগে মমের কাছে, যার কারণে মম তো অ্যানিকে অ্যাকসেপ্ট করে নেয়। তিয়ান অবাক হয়ে যায়। মম জিজ্ঞাসা করে অ্যানিকে, তুমি কি সত্যি কথা বলছো? অ্যানি বলে, হ্যাঁ আমি তো সত্যি কথাই বলছি, আমি আঙ্কেলকে লাইক করি, তাই আঙ্কেলকে বিয়ে করেছি। মম আরো খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি তো এরকম একটি বৌমা চাচ্ছিলাম। খুশি হয়ে অ্যানিকে অনেক দামি দামি গিফট গুলো দিতে চায়, আর অ্যানি যখন এই দামি দামি গিফট গুলো দেখে তখন তো অনেক শকড হয়ে যায়, বুঝতেই পারেনি যে ওর আঙ্কেল এতটা বেশি রিচ হবে। মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিচ্ছিল। মম বলে, এখন তুমি বলো কোন গিফট নিবে। অ্যানি তখন একটি ফোন উঠিয়ে নেয়, ভাবে যে এইটা তো আর বেশি দামি হবে না, তাই ও ফোন নিতে চায়। কিন্তু অ্যানি এইটা জানতো না এই ফোনের ভিতরে আসলে তিয়ানের সব ক্রেডিট কার্ড রয়েছে। দেখতে গেলে অ্যানি এখানে ভুল করে সব থেকে বেশি দামি গিফটটাই ও উঠিয়ে নিয়েছে। এরপরে তিয়ানের সাথে করে নিজের বাড়িতে আসে এখান থেকে সব জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। ইউজি ভিতর থেকে দেখতে পাই এখানে অ্যানি কোনো ছেলের সাথে এসেছে, বাট এখানে ফেস দেখতে পায় না, আর মম ড্যাডকে এই কথা গিয়ে বলে দেয়। ভিতরে যখন চলে আসে অ্যানি, তখন তো ইউজি ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। অ্যানিকে বকা খাওয়ানোর জন্য মম ড্যাডকে বলে, আমি বলেছিলাম না এ কোনো ছেলের সাথে গিয়েছে আর ওর ফিয়ন্সিকে চিট করছে, যার কারণে ড্যাড আর মম তারা দুজনেই অনেক রেগে যায় অ্যানির ওপরে। অ্যানিকে থাপ্পড় মারে, অ্যানিকে বলে, তোমার সাহস কিভাবে হয়, তুমি তোমার ফিয়ন্সি রেখে অন্য আরেকটি ছেলের সাথে করে এখানে এসেছো, তোমার এত বড় সাহস কিভাবে হয়েছে, দেখো ইউজি কত ভালো একটি মেয়ে, আর তুমি কিনা তোমার ফিয়ন্সিকে চিট করছো, এটা যখন নিয়ান জানতে পারবে তখন তোমার কি হবে। অ্যানি তো রেগে গিয়ে ওর সিস্টারের কাছ থেকে আবারও ফোনটা কেড়ে নেয় আর বলে, আমি আমার ফিয়ন্সির সাথে কবে আমার এঙ্গেজমেন্টে ভেঙেছি, কারণ আমি ভালো করে জানি যে ওর আর ইউজির সম্পর্ক কি, আর এমনিতেও এখানে আমি কোনো অচেনা ছেলের সাথে আসিনি, বরং আমার হাজবেন্ডের সাথে এসেছি। এই কথা শোনার পর মম আর ড্যাড যেন আকাশ থেকে পড়ে, তখন আরো রেগে যায় অ্যানির উপরে, চিৎকার করতে শুরু করে, তুমি আমাদেরকে না বলে কিভাবে অন্য একটি ছেলেকে বিয়ে করতে পারো, তুমি জানো না যে আমরা তোমাদের জন্য কত বেশি কষ্ট করেছি। আর ড্যাড তো রেগে গিয়ে এখানে অ্যানিকে মারতে শুরু করে, এমনকি অ্যানিকে এটাও বলে, নিয়ান কত ভালো একটি ছেলে আর তুমি কিনা ওর সাথে চিট করেছো। অ্যানি তখন রেগে যায় আর বলে, নিয়ান যদি এতই ভালো হয়ে থাকে তাহলে নিজের মেয়ের বিয়েটা নিয়ানের সাথে করিয়ে দিন, আর ফ্যামিলির সাথে সব সম্পর্ক শেষ করে বাইরে আসে। এরপরে তিয়ানকে ফোন করে বলে যে আমাকে এখান থেকে নিয়ে যান আঙ্কেল। একটু পরে ওখানে তিয়ান কার নিয়ে আসে। যখন দেখতে পায় বৃষ্টির ভিতরে অ্যানি এরকম ভাবে বসে রয়েছে, তখন ছাতা নিয়ে অ্যানির কাছে যায়, আর অ্যানিকে এরকম ভাবে কান্না করতে দেখে ওর কাছে তখন অনেকটাই বেশি খারাপ লাগে, তাই তো অ্যানিকে কুলে উঠিয়ে নেয় আর অ্যানিকে নিজের সাথে করে এখান থেকে নিয়ে যায়। এরপরে অ্যানিকে হসপিটালে দেখানো হয়। ডক্টর এখানে তিয়ানকে জানায় অ্যানির বডিতে অনেক বেশি আঘাতের চিহ্ন রয়েছে, আর অ্যানি ভিতর থেকে অনেক বেশি দুর্বল, তাই অ্যানির যত্নের প্রয়োজন রয়েছে। তিয়ান তখন অনেকটাই রেগে যায় অ্যানির ফ্যামিলির উপরে, আর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় তাড়াতাড়ি খোঁজ করো অ্যানির মম ড্যাড কোথায় থাকে, আর তারা আসলে অ্যানির সাথে কিরকম ব্যবহার করেছে। একটু পরে অ্যানির জ্ঞান ফিরে আসে, যেখানে ও দেখতে পায় এখন তো হসপিটালে রয়েছে। এখানে বলে, তিয়ান চিন্তা করো না, আমি আর তোমাকে ওই ফ্যামিলিতে যেতে দেবো না, তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো। অ্যানি বলে, আমার ফ্যামিলি আমাকে কলেজে যেতে দেয় না, আর আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা, তাই আপনি আমাকে কিছু টাকা দিতে পারবেন, আমি কলেজে অ্যাডমিশন নেব, এরপরে আপনাকে টাকা ফিরিয়ে দেব। তিয়ান বলে, আমি তোমার লিগেলি হাজবেন্ড, তাহলে তোমার যত টাকার ইচ্ছা তুমি আমাকে বলবে, আমি তোমাকে টাকা দেব, আর পরে তোমাকে এটা ফিরিয়েও দিতে হবে না। এইদিকে আমরা হসপিটালে দেখতে পাই ইউজির সাথে ইউজির মমের এখানে এসেছিল ইউজির চেক আপ করানোর জন্য। তারা জানতে পারে ইউজি প্রেগনেন্ট। মম তো অনেক খুশি, এখন তুমি এই বাচ্চার কারণে নিয়ানকে বিয়ে করার জন্য জোর করতে পার।
ইউজিও খুশি ছিল। তখনই রুমের বাহির থেকে দেখতে পায় ভিতরে এখন অ্যানি একটি ছেলের সাথে বসে রয়েছে আর ভাবে যে তাহলে অ্যানি একে বিয়ে করেছে। একটি ছবি উঠিয়ে নেয় কিন্তু এখানে তিয়ানের ফেসটা দেখতে পায় না। এরপরে মমের সাথে নিজের রিপোর্টগুলো দেখতে শুরু করে। মম বলে, দেখো এখন খুব সহজেই তুমি ওই রিস ফ্যামিলিতে যেতে পারবে। ততক্ষণে নিয়ানও জানতে পারে ইউজি আসলে প্রেগনেন্ট। তখনই গ্র্যান্ডমা চলে আসে নিয়ানের সাথে কথা বলতে। নিয়ানকে বলে, তোমার ড্যাড বিয়ে করেছে, তাই তুমি এখন তোমার স্টেপ মমের সাথে দেখা করার জন্য হসপিটালে যাও। তারা দুজনে ওখানেই রয়েছে। তোমার স্টেপ মম একটু অসুস্থ, আর ওই তোমার স্টেপ মম কিন্তু দেখতে অনেকটাই বেশি বিউটিফুল। নিয়ান তো মনে মনে অনেক বেশি রেগে যাচ্ছিল, ড্যাড কিভাবে বিয়ে করতে পারে। এখন যদি ড্যাডের আরও একটি বেবি হয় তাহলে তো আমি কোম্পানির শেয়ার অনেক কম পাবো। আর নিয়ান তো এটা কিছুতেই হতে দিতে পারে না। হসপিটালে তিয়ান অ্যানির অনেক বেশি কেয়ার করতে থাকে। আর এখানে তিয়ানের এরকম ব্যবহার দেখার পর অ্যানি অনেক বেশি লজ্জা পাচ্ছিল। সাথে এটাও ভাবে আজ পর্যন্ত কেউ অ্যানির এরকম ভাবে কেয়ার করেনি। অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে, বলে, বস আপনার ছেলে এসেছে দেখা করার জন্য। তিয়ান বলে, ওকে ভিতরে আসতে মানা করো, এখন ওর মম অসুস্থ, তাই আমি চাই না ও ভিতরে আসুক। অ্যানি বলে, তুমি কি তোমার ছেলের সাথে আমার দেখা করিয়ে দিবে না? এখন তো আমরা দেখা করতে পারি। তিয়ান মনে মনে বলে যে আমি ভালো করে জানি আমার ছেলে কিরকম। অ্যানিকে বলে, তুমি সুস্থ হয়ে নাও, এরপরে দেখা করে নেবে। নিয়ান বাহির থেকে দেখতে পায় ভিতরে ড্যাড একটি মেয়ের সাথে রয়েছে, কিন্তু মেয়েটির ফেস দেখতে পায় না। ভিতরে আসার চেষ্টা করে অ্যাসিস্ট্যান্ট বলে, বস বলেছে আপনি ভিতরে যেতে পারবেন না। নিয়ান তো কথাই শুনছিল না। তখনই তিয়ান আসে আর বলে, বলেছি না তুমি এখন দেখা করতে পারবে না, তাই এখন দেখা করার চেষ্টাও করো না, এখান থেকে চলে যাও। এরপরে তো দেখা হয়ে যায় ইউজির সাথে। ইউজি খুশি হয়ে বলে, হানি তুমি জানো আমি প্রেগনেন্ট, এখন তুমি আমাকে কবে বিয়ে করবে? আমাদের তো এখন বেবি হবে। কিন্তু নিয়ান তো ওর কথায় একদমই খুশি হয় না, এখান থেকে চলে যায়। এইদিকে যখন অ্যানি হসপিটাল থেকে বাইরে যাবে তখন ইউজির সাথে দেখা হয়। ইউজি বলে, তুমি এখানে কি করতে এসেছো? আমাকে ফলো করছো? অ্যানি বলে, একদমই না, আমার এরকম করার কোনো ইচ্ছাও নেই। এখানে ইউজি বলে, তুমি জানো আমার কাছে এখন নিয়ানের বেবি রয়েছে, তুমি কি নিয়ানকে এখনো বিয়ে করতে চাও? অ্যানি বলে, আমি আগেই বিয়ে করেছি আর আমার হাজবেন্ড রয়েছে, তাই তুমি ওই ময়লা আবর্জনাকে তোমার কাছেই রাখো। পরের সিনে অ্যানি তিয়ানের সাথে তিয়ানের বাড়িতে চলে আসে। আর এই বাড়িটা অনেক বড় ছিল। রাতে যখন তিয়ান শাওয়ার নেয় তখন অ্যানি রুমের ভিতরে আসে, যার কারণে তিয়ান ওকে বলছিল আমার ড্রেস নিয়ে এসে দাও। অ্যানি তো একটু ভয় পেতে থাকে। আর যখন ও ভিতরে যায় তখন তিয়ানকে এরকম ভাবে দেখার পর অনেক বেশি শক্ট হয়ে যায় আর লজ্জা পেতে থাকে। আবার ভুল করে তিয়ানের উপরে পড়ে যায়, তাই তিয়ানের বডিও টাচ করে ফেলে। লজ্জা পেয়ে যায়, বারবার তিয়ানকে সরি বলে দৌড়ে বের হয়ে যায়। কিন্তু তিয়ানের কাছে এটা অনেক ভালো লেগেছিল, ওর স্মাইল করে। বাট অ্যানির এটা ফার্স্ট টাইম ছিল, তাই তো অ্যানি অনেক বেশি নার্ভাস হয়ে যায়। নিজের সাথে নিজেই কথা বলতে থাকে, আমি এটা কি করেছি। আবার এরপরে ভাবে যে যাক এখন আমার ঘুমানো উচিত, যা হবে কাল দেখা যাবে। বাট আঙ্কেল অনেকটাই বেশি হ্যান্ডসাম রয়েছে। আর ও যখন ঘুমাতে নেবে তখন ওখানে একটি পিকে দেখতে পায়, যেটা কিনা নিয়ান আর তিয়ানের ছিল। কিন্তু এটা অনেক বছর আগের, যার কারণে ও ভালো করে চিনতে পারে না নিয়ানকে। ভাবে এটা কি আঙ্কেলের ছেলে। তখন ভিতরে চলে আসে তিয়ান আর বলে, এটা হচ্ছে আমার ছেলের সাথে আমার ছবি, চিন্তা করো না, পরে আমি তোমাকে এর সাথে দেখা করিয়ে দেব, এখন তুমি ঘুমিয়ে পড়ো। অ্যানি ভাবে আঙ্কেলের ছেলে অনেক বেশি বড়। এখানে তিয়ান তখন ওর ব্যাপারটা বুঝতে পারে, এই কারণে বলে, কোনো চিন্তা করো না, ওরা কখনোই তোমাকে এসে ডিস্টার্ব করবে না, এখন ঘুমিয়ে পড়ো। অ্যানিও চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা দুজনে শপিং করার জন্য আসে। এরপরে একটি রেস্টুরেন্টে আসে। তিয়ান অ্যানিকে বলে, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আছি। এইটা বলে তিয়ান এখান থেকে চলে যায়। তখনই ভিতরে অ্যানির মম আর ড্যাড আসে। অ্যানির উপরে চিৎকার করতে থাকে, তুমি কিভাবে আমাদের সাথে কথা না বলে থাকতে পারো? আমরা হচ্ছে তোমার মম আর ড্যাড, আর ওর কাছ থেকে টাকা চাওয়ার জন্য এখানে আসে। তুমি তো বিয়ে করেছো, তোমার হাজবেন্ডকে বলো আমাদেরকে টাকা দেওয়ার জন্য। কিন্তু অ্যানি ওনাদেরকে টাকা দিতে মানা করে দেয়। আমার হাজবেন্ড কেনই বা তোমাদেরকে টাকা দেবে? ড্যাড রেগে অ্যানিকে মারতে নেবে তখনই এখানে তিয়ান আসে, ড্যাডের হাত ধরে নেয়। ড্যাড মম তো ওকে দেখার পর চিনতে পারে না, জিজ্ঞাসা করে তুমি কে, আর এখানে ভাই কি করছো? তখন বলে তিয়ান, আমি হচ্ছে অ্যানির হাজবেন্ড, আর আপনারা কিভাবে আপনাদের মেয়ের কাছ থেকে জোর করে টাকা চাইতে পারেন? মম ড্যাডে তখন টাকা নেওয়ার জন্য ঝামেলা করতে শুরু করে, তাই এখানে থাকা লোকজনরা এসব কিছু শুনতে চলে আসে। তিয়ান তখন বাধ্য হয়ে ওনাদেরকে বলে, ঠিক আছে আপনারা কত টাকা চান আমাকে বলুন। মম ড্যাডে তখন 2 লাখ ইউয়ান চায়, আর এটা দিতে রাজি হয়ে যায় তিয়ান। বাট এটা বলে দেয় আজকের পর থেকে তারা যেন আর অ্যানিকে ডিস্টার্ব করতে না আসে। মম ড্যাড এখানে যখন অ্যানির হাজবেন্ডকে দেখতে পায় তখন এটা বুঝতে পেরেছিল যে অ্যানির হাজবেন্ড অনেক বেশি রিচ।
এরপরে অ্যানি তিয়ানকে সরি বলে যে আমার কারণে আজ আপনাকে মম আর ড্যাডকে টাকা দিতে হয়েছে, তাই লজ্জা পাই। তখন বলে তিয়ান, তুমি কেন সরি বলছো? তোমাকে আমি বিয়ে করেছি, এমনিতেও আমার তরফ থেকে তোমার মম আর ড্যাডকে গিফট দেওয়ার বাকি ছিল, তাই আজ দিয়ে দিয়েছি। এরপরে নিজের কার্ড বের করে দেয় অ্যানিকে, তোমার যত ইচ্ছা তুমি এখান থেকে টাকা খরচ করতে পারো, তোমাকে কেউ কোনো কিছু বলবে না। অ্যানি তখন ওয়াশরুমে যাওয়ার জন্য ওখান থেকে বাইরে আসে। বাইরে আমরা দেখতে পাই ইউজিকে, আর ও এখানে অ্যানিকে দেখে নিয়েছিল, ভাবে অ্যানি এখানে কি করতে এসেছে। অ্যানি তখন ওয়াশরুমে আসে। একটু পরে ইউজি এখানে আসে অ্যানিকে বুলিং করার জন্য। নিয়ানকে ফলো করতে করতে তুমি এখান পর্যন্ত চলে এসেছো, তুমি আর কি করতে চাও? অ্যানি বলে, আমি এখানে আমার হাজবেন্ডের সাথে এসেছি, আর তোমার সাথে কে বা ফাইট করবে? ইউজি রেগে অ্যানিকে ওয়াশরুমের ভিতরেই বন্ধ করে রাখে, যাতে করে অ্যানি এখান থেকে বের না হতে পারে। এইদিকে তিয়ান দেখতে পাই অনেকটাই দেরি হয়েছে, এখনো অ্যানি ফিরে আসেনি। অ্যানি তখন ওখানে বসে পড়ে, ভয় পেতে থাকে। আসলে ছোটবেলায় অ্যানিকে এরকম ভাবে রুমের ভিতরে বন্ধ করে রাখা হতো, তাই এখানে ওর প্যানিক অ্যাটাক হতে নাই। তখনই তিয়ান চলে আসে। অ্যানির এরকম অবস্থা দেখতে পেয়ে অ্যানিকে তাড়াতাড়ি করে নিয়ে বাইরে আসে। ইউজি তখন দেখতে পায় ওর হাজবেন্ড ওকে নিয়ে যাচ্ছে, এই কারণে বলে এবার তো ওর হাজবেন্ড বাঁচিয়ে নিল। কিন্তু একটু পরে আবারও ওখানে আসে দুজনকেই বুলিং করার জন্য, আর ওর হাজবেন্ডকে কথা শোনাতে শুরু করে যে তোমার হাজবেন্ড তো দেখছি অনেক বেশি ইয়াং, তোমার সাথে অনেক ভালো মানিয়েছে। তখন তিয়ান রেগে যায় আর বলে, তোমার মতন মেয়েদের সাথে আমি কথাও বলতে চাই না, যে কিনা নিজের সিস্টারের ফিয়ন্সিকে সিরিয়াস করে থাকে। ইউজি রেগে ওখান থেকে বাইরে চলে আসে। নিয়ানকে বলে, তুমি জানো আমি এখানে দেখেছি আমার সিস্টারকে অন্য একটি ছেলের সাথে হোটেল রুমে, মনে হয় সিস্টার ওকে বিয়ে করেছে। তারা দুজনে ওখানে আসে, বাট এখানে কাউকেই দেখতে পায় না। তখন তো ইউজির ওপরে রেগে যায় নিয়ান আর বলে, আমাকে রাগিয়ে দেওয়া বন্ধ করো, শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করার জন্যই তোমার সাথে ছিলাম, কিন্তু এখন তুমি প্রেগনেন্ট, তাই বাধ্য হয়ে তোমার সাথে রয়েছি। এইদিকে তিয়ান আর অ্যানি তারা দুজনেই তখন বাড়িতে ফিরে আসে। আর এখানে অ্যানিকে বলে, তিয়ান আমি চাই তুমি আমার সাথে একটি পার্টিতে চলো, আর ওখানে আমি তোমার আইডেন্টি সবাইকে বলবো। পার্টিতে যাওয়ার জন্য তারা রেডি হয়। যখন অ্যানিকে সুন্দর একটি ড্রেসে দেখতে পায় তিয়ান, তখন তো ওর কাছে অনেকটাই বেশি ভালো লাগে অ্যানিকে। অ্যানিকে দেখতে একদম পুরো প্রিন্সেসের মতন দেখাচ্ছিল। দুজনে একসাথে পার্টির ভিতরে প্রবেশ করে। পার্টিতে থাকা সকল গেস্টরা কথা বলতে শুরু করে, এই কিউট মেয়েটি কে, আর হ্যান্ডসাম ছেলেটির সাথে বা কি করছে। দুজনকে নিয়ে যখন অনেক বেশি গসিপ করতে শুরু করে আর জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কে, তিয়ান তখন সবার সামনে বলে, এই মেয়েটি হচ্ছে আমার ওয়াইফ, আর আমি তাকে অনেক বেশি ভালোবাসি। অ্যানি তো খুশি হয়ে যায়। দুজনে পার্টি এনজয় করতে থাকে। এখানে নিয়ানের একজন ফ্রেন্ড ছিল, নিয়ানকে ফোন করে বলে, তুমি জানো তোমার ড্যাড এখানে তোমার স্টেপ মমকে নিয়ে এসেছে, দেখতে অনেকটাই বেশি বিউটিফুল। তখন তো নিয়ান রেগে যায় আর বলে, তুমি তাহলে এক্ষুনি আমার ড্যাডকে ড্রাগস দাও, আর ড্যাডকে একটি হোটেল রুমে নিয়ে গিয়ে ওনার সাথে নাইট স্পেন্ড করো। আসলে নিয়ান ভাবছিল যদি ওর ফ্রেন্ডের সাথে ড্যাড নাইট স্পেন্ড করে, আর যদি ওর ফ্রেন্ড প্রেগনেন্ট হয়, তাতে করে ওর বিজনেসে সেরকম কোনো লস হবে না। আর ফ্রেন্ডও টাকার জন্য এটা করতে রাজি হয়ে যায়। তাই তো ড্রিঙ্ক অফার করে তিয়ানকে। তিয়ানও তখন ওর কাছ থেকে ড্রিঙ্ক নিয়ে খেয়ে ফেলে। একটু পরে ওর মাথা ঘুরতে শুরু হয়, আর মেয়েটা এখানে চলে আসে তিয়ানের কাছে। তিয়ানকে বলে, চলো আমার সাথে, আমি তোমাকে সাহায্য করব। একটি রুম পর্যন্ত নিয়ে আসে। তিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিয়ান ওকে ভিতরে ঢুকতে দেয় না, দরজা বন্ধ করে আর ফোন করে দেয় অ্যানির কাছে। অ্যানিকে হোটেল রুম নাম্বার বলে দেয়, এখানে আসতে বলে। অ্যানি আসার পর দেখতে পায় তিয়ানের অবস্থা অনেকটাই খারাপ। ও বুঝতে পারে তিয়ানকে এর মানে কেউ ড্রাগস দিয়েছে, আর তিয়ানের এখন ওর প্রয়োজন রয়েছে। তিয়ান তো অ্যানিকে দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু এরপরও বলে অ্যানিকে, তুমি যতক্ষণ পর্যন্ত রেডি না হচ্ছ আমি কিছুই করব না, এখান থেকে চলে যাও। অ্যানি তখন ভাবে যে আঙ্কেল তো আমাকে বিয়ে করেছে, আর আমরা দুজনে এখন হাজব্যান্ড ওয়াইফ। আঙ্কেল এখন অনেকটাই বেশি বিপদে রয়েছে, তাই আমার উচিত আঙ্কেলকে সাহায্য করা। তাই এখান থেকে চলে যায় না, বরং ও নিজে থেকেই চলে আসে তিয়ানের কাছে, তিয়ানকে কিস করে। তিয়ান বুঝতে পারে যে অ্যানি ওকে হয়তো বা আর কোনো কিছুই বলবে না, তাই তারা দুজনেই তখন একে অপরকে কিস করে। আর এভাবে তারা দুজনে প্রথমবারের মতন নাইট স্পেন্ড করে। পরদিন সকালে যখন অ্যানির ঘুম ভেঙে যায়, পাশে দেখতে পায় তিয়ানকে আর লজ্জা পেতে থাকে। তখন তিয়ান ওকে বারবার সরি বলে যে কাল রাতে আসলে আমাকে ড্রাগস দিয়েছিল, তাই এমন সব কিছু হয়েছে।
অ্যানি বলে, আঙ্কেল আমি বুঝতে পেরেছি। তিয়ান বলে, তুমি ভয় পেও না, আর তোমার সাথে কোনো খারাপ কিছু হবে না। একটু পরে অ্যাসিস্ট্যান্টের ফোন আসে, যেখান থেকে তিয়ান জানতে পারে কাল ওকে ড্রাগস দেওয়ার কথা আসলে নিয়ান বলেছিল। তাই অনেকটাই রেগে যায় নিয়ানের ওপরে, যে নিয়ান এমনটা কিভাবে করতে পারে। বাড়িতে এসে নিয়ানকে শাস্তি দিতে শুরু করে আর বলে, আমি হচ্ছি তোমার ড্যাড, আর তুমি এটা কিভাবে করতে পারো। নিয়ান বলে, আমি তো শুধু চেয়েছিলাম যে আপনার রাতটি অনেক বেশি এনজয় ভাবে কাটুক। তিয়ান রেগে যায় যে, তুমি কি সবাইকে নিজের মতন মনে করো। তখনই অ্যানি নিচে চলে আসে দেখার জন্য যে তিয়ান আসলে কাকে বকা দিচ্ছে। নিয়ান ততক্ষণে এখান থেকে চলে যায়, তাই ওরা দুজনে আর একে অপরকে এখানে দেখতে পায় না। আর আমাদের হ্যান্ডসাম হিরো সে তো আমাদের পিচ্চি ফিমেল লিডকে অনেকটাই বেশি লাইক করে। পিচ্চি ফিমেল লিডকে বলে, চলো আমি তোমাকে আমার ছেলের এঙ্গেজমেন্ট পার্টিতে নিয়ে যাব, আর ওখানে আমি সবার সামনে তোমার আইডেন্টি সবাইকে বলে দেব। আর এতে অ্যানিও রাজি হয়। এরপরে তারা দুজনে এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার জন্য সুন্দরভাবে রেডি হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাকে একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে। তাই তিয়ান ওকে কার্ড দেয় আর বলে, তুমি একা ভিতরে যাও, আমি একটু পর চলে আসব। অ্যানি এতে রাজি হয়ে যায়। এরপরে অ্যানি পার্টির ভিতরে আসে আর একটি জায়গায় গিয়ে বসে পড়ে। তিয়ানের আসার অপেক্ষা করে। পার্টিতে আমরা ইউজিকে দেখতে পাই। ও দেখতে পায় ভিতরে এসেছে অ্যানি, আর ওর নিজের মমও এখানে ছিল। তাই তো দুজনে চলে আসে অ্যানিকে বুলিং করতে। ইউজি বলে, তুমি আমার এঙ্গেজমেন্ট পার্টিতে কেন এসেছো? তুমি কি এটা খারাপ করার জন্য এখানে এসেছো? মমও ওকে বকা দেয়। অ্যানি বলে, আমি আমার হাজবেন্ডের সাথে এই পার্টিতে এসেছি, তোমার সাথে দেখা করার আমার কোনো ইচ্ছাও নেই। আর অ্যানিকে হাজবেন্ডের কাছেও ফোন করতে দেয় না। মম ড্যাড ওকে অনেক বেশি বকা দিতে শুরু করে আর ওকে পার্টি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। একটু পরে ভিতরে অ্যানাউন্সমেন্ট করা হয় যে এখানে এখন বস তিয়ান আসবে। সবাই তিয়ানকে দেখার জন্য এক্সাইটিং হয়ে পড়ে। বাট বাহিরে অ্যাসিস্ট্যান্ট বলে যে, মিসকে দেখলাম আমি বাহিরে পড়ে রয়েছে, তাই তো তিয়ান আর ভিতরে যায় না। ভিতরে গ্র্যান্ডমা এসে বলে, এখন এখানে তিয়ান আসতে পারবে না, কারণ তোমার স্টেপ মম অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই ওখানে গিয়েছে। এইদিকে জিজি তো এখনো অজ্ঞান অবস্থায় ছিল আর এখানে জিজ্ঞাসা করে ডক্টরকে যে কি হয়েছে। ডক্টর জানায়, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কথাটি শোনার পর প্রথমে তিয়ানের বিশ্বাসই হয় না, কিন্তু এরপরে অনেক খুশি হয়ে যায় যে অ্যানি প্রেগনেন্ট। তিয়ান এই খুশির কথা নিজের মমকেও জানায়, আর মম এটা জানার পর আরো খুশি হয়ে যায়। ফাইনালি তোমার তাহলে আরো একটি বেবি হতে চলেছে, আর এখন তোমার ফ্যামিলি কমপ্লিট হবে। অ্যানির জ্ঞানও ফিরে আসে। এখানে তিয়ানের কাছ থেকে জানতে পারে অ্যানি প্রেগনেন্ট। অ্যানি তো অনেক শকড আর বলে, শুধুমাত্র একবার, এর কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। লজ্জা পাওয়ার কারণে নিজের ফেস লুকাতে শুরু করে। তিয়ানো তখন এটা দেখার পর লজ্জা পাচ্ছিল। এইদিকে পার্টিতে সবাই কথা বলতে শুরু করে। জানতে পেরেছি যে তিয়ানের নতুন ওয়াইফ এখন প্রেগনেন্ট হয়েছে। এর মানে তাদের ফ্যামিলিতে আরো একটি বেবি আসতে চলেছে। এখন তো নিয়ান অনেক বেশি কম শেয়ার পাবে। এমনও হতে পারে যে নিয়ানের স্টেপ মম নিয়ানকে কোনো শেয়ারই দেবে না। নিয়ান তো কিছুই পাবে না। নিয়ান তখন রেগে পার্টি থেকে বের হয়ে যায়। এইদিকে বাড়িতে দেখানো হয় অ্যানির সাথে তাদের দুজনকে, যেখানে অ্যানি আপসেট ছিল। এটা দেখার পর তিয়ান বলে, চিন্তা করো না, তুমি যদি এই বেবিটিকে ক্যারি করতে না চাও তাহলে তুমি আমাকে বলতে পারো। কিন্তু যখন দেখতে পাই অ্যানি বেবিটিকে নিয়ে এরা দুজনেই অনেক বেশি হ্যাপি রয়েছে, তখন বলে, আমি এই বেবিটিকে ক্যারি করব। নিয়ান রেগে চলে আসে ড্যাডের সাথে কথা বলতে। নিয়ানের ভয় হচ্ছিল যদি ওই বেবিটি পৃথিবীতে আসে তাহলে নিয়ান তো কোম্পানি এ বেশি শেয়ার পাবে না। ভিতরে আসার পর অনেক চিৎকার করতে থাকে ড্যাডের সাথে, কিন্তু এখানে তিয়ান ওর কথাগুলোতে পাত্তাই দেয় না। নিয়ান এরপরে অন্য একটি মেয়ের সাথে এনজয় করতে আসে। তখন ইউজি এখানে নিয়ানকে একদম হাতে নাতে ধরে ফেলে আর বলে, তুমি আমাকে চিট করছো। নিয়ান ওর কথায় পাত্তা দেয় না, ওকে ধাক্কা দিয়ে দেয়, আর এর কারণে পেটে অনেক ব্যথা পায়। আর এখন তো ওর বেবিও রয়েছে। পরে দেখানো হয় ইউজিকে হসপিটালে, যেখানে ও জানতে পারে ইউজি পেটে ব্যথা পাওয়ার কারণে ইউজির বেবিটা চলে গিয়েছে। এই কারণে ইউজি অনেক আপসেট হয়ে যায়। এরপরে মমকে বলে, কিন্তু এই কথা তুমি কিছুতেই নিয়ানকে বলবে না, আমি যে কোনো উপায়ে নিয়ানকে বিয়ে করতে চাই। এই হসপিটালে তিয়ান আর অ্যানিও এসেছিল অ্যানির চেক আপ করানোর জন্য, আর অ্যানি তিয়ানো ওদের দুজনকে দেখে খুশি হচ্ছিল। তখন বাইরে মম আর ইউজি আসে। যখন দুজনকে একসাথে হসপিটালে দেখতে পায় তখন অনেক বেশি রেগে যায়। ভাবে ওদেরকে গিয়ে এখন ইচ্ছা মতন কথা শোনাবে। তাই তো এখানে অ্যানির কাছে চলে আসে আর অ্যানিকে কথা শোনাতে শুরু করে। এখানে ও জানতে পারে অ্যানি প্রেগনেন্ট। অ্যানি বলে, আমি তো তোমার মতন মেয়েদের সাথে কথাও বলতে চাই না, আর ওকে অনেক উচিত জবাব দিয়ে দেয়।
মা মেয়ে রেগে চলে যায়। পরের সিনে ইউজিকে দেখানো হয় নিয়ানের সাথে, ওরা দুজনে আবারও একসাথেই ছিল। আর তখনই নিয়ানের ড্যাড ফোন করে আর বলে, তুমি তোমার স্টেপ মমের সাথে দেখা করতে চাও, তাহলে আজকে এই রেস্টুরেন্টে চলে আসো। এখানে ইউজি বলে, তুমি তো অনেক বিজি থাকবে, তাই আমি চলে যাই তোমার স্টেপ মমের সাথে দেখা করতে। নিয়ান রাজি হয়ে যায়, ইউজি চলে আসে রেস্টুরেন্টে। ইউজি ভাবে যে প্রথম থেকেই যদি ফ্যামিলি সবার সাথে ও বেশি ভালো অ্যাক্টিং করে তাহলে হয়তো ওর বিয়ে করা অনেক বেশি সহজ হয়ে যাবে। ভিতরে অ্যানি আর তিয়ান ওদের দুজনের আসার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তখন ইউজি বাহির থেকে দুজনকে একসাথে দেখে নেয় আর ও ভালো করে বুঝতে পারে যে আসলে অ্যানি বিয়ে করেছে নিয়ানের ড্যাডকে। ইউজি ভাবে অ্যানি এতটা বেশি লাকি কিভাবে হতে পারে, এখন নিয়ান নয় বরং একদম নিয়ানের ড্যাডকেই বিয়ে করে নিয়েছে। আর এই কথাটা ও নিয়ানকেও বলে না যে নিয়ানের এক্স গার্লফ্রেন্ডই ওর স্টেপ মম। অনেকক্ষণ হয়ে যায়, দেখা করার জন্য ভিতরেও আসে না। এরা দুজনে অপেক্ষা করতে করতে বোরিং হয়ে যায়। তিয়ান রেগে ফোন করতে নিচ্ছিল, অ্যানি বলে ছাড়ো, হয়তো কোনো কাজের জন্য আসতে পারেনি, আমরা নেক্সট টাইম দেখা করে নেব, বাড়িতে চলো। আর রাতে দেখা যায় ও তো চলে এসেছে অ্যানির পেটে অয়েল ম্যাসাজ করে দেওয়ার জন্য। তখনই অ্যানির ঘুম ভেঙে যায়, ভয় পেয়ে উঠে পড়ে আর নার্ভাস হয়ে বলে যে আঙ্কেল তুমি এখানে এটা কি করতে এসেছো। তিয়ান বলে, তুমি আমার ওয়াইফ, তুমি প্রেগনেন্ট, তাহলে আমি তোমার কেয়ার করব না তো কে তোমার কেয়ার করবে? আর এখানে আমি এসেছি তোমার পেটে শুধুমাত্র অয়েল ম্যাসাজ করে দেওয়ার জন্য। অ্যানি তখন চুপ হয়ে যায়। তিয়ানও নিজের কাজটা শেষ করে, এরপরে মমকে জানায় আজ নিয়ান ওর ফিয়ন্সিকে নিয়ে দেখা করতে আসেনি। তাই তো মম ফোন করে নিয়ানকে বলে, তোমার ফিয়ন্সি কেন তোমার স্টেপ মম আর ড্যাডের সাথে দেখা করতে ওখানে আসেনি। এইদিকে ইউজি বাড়িতে আসার পর মম আর ড্যাডকে অ্যানি সম্পর্কে সবকিছুই বলে, যে অ্যানি তো এখন নিয়ানের ড্যাডকেই বিয়ে করেছে, এত বেশি লাকি ও কিভাবে হতে পারে। মম ড্যাডও তখন রেগে যায়, রাস্তায় থাকা মেয়েটি এত বেশি লাকি হতে পারে। আর এখানে আমরা একটি সত্যি কথাও জানতে পারি, অ্যানি আসলে এনাদের আসল মেয়ে না, রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল অ্যানিকে। তাই তো অ্যানির বিয়েটা যে কোনো ছেলের সাথে ওরা করিয়ে দিতে চায় টাকার জন্য। একটু পরেই ভিতরে আসেন নিয়ান, চিৎকার করতে থাকে যে তুমি কেন আমার ড্যাড আর স্টেপ মমের সাথে দেখা করতে যাওনি। ইউজি বাহানা বানায়, আমার পেটে অনেক ব্যথা করছিল তাই দেখা করতে পারিনি, নেক্সট টাইম করে নেব। পরের সিনে অ্যানি সকালে বাহিরে হাঁটার জন্য বের হয়ে পড়ে আর ওকে তখন বাহিরে দেখতে পায় নিয়ান, বাট শিওর ছিল না। তখনই আবার ড্যাড ওকে ভিতরে আসতে বলে, তাই তো নিয়ান আর অ্যানির কাছে যেতে পারে না, ড্যাডের সাথে কথা বলতে আসে। ওর ফিয়ন্সি দেখা করতে যায়নি এই কারণে। ড্যাড ওকে বলে, তোমার ফিয়ন্সিকে বলে দিও যেন পরের বার আর একদমই মিস্টেক না করে। নিয়ান বলে, আমি তো এখন আমার স্টেপ মমের সাথে দেখা করতেই পারি। যেখানে তিয়ান বলে, তোমার স্টেপ মম এখন বাইরে হাঁটার জন্য গিয়েছে। নিয়ান বাইরে আসে, যেখানে অ্যানির সাথে দেখা হয়ে যায়। অ্যানিকে জিজ্ঞাসা করে, তুমি এই এরিয়াতে কি করছো? অ্যানি বলে, তুমি কে হও যে আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব? আমি বলবো না। নিয়ান তো অ্যানির হাত এখানে ধরে নেয়, অ্যানি ওর উপরে অনেক রেগে যায়। এরপরে ভিতরে চলে আসে, যেখানে রাগ করে থাকার কারণে অনেক বেশি চিৎকার করতে থাকে আর ওর এক্সকে অনেক বেশি গালি দিতে শুরু করে। যেখানে তিয়ান এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তিয়ান বলে, বাহিরে আমার এক্স এর সাথে দেখা হয়েছিল আর ও আমাকে টাচ করেছিল, এই কারণে আমার একদমই ভালো লাগছে না। তখন তিয়ান বলে, ওর এত বড় সাহস তোমাকে টাচ করে? তুমি কোনো চিন্তা করো না, এরপর থেকে আর এরকম কোনো কিছু আমি কাউকেই করতে দেব না। এরপরে অ্যানিকে কাম ডাউন করে। অন্যদিকে ইউজিকে দেখানো হয়, হসপিটাল থেকে ইউজির কাছে দুটি রিপোর্ট আসে। একটিতে লেখা ছিল ইউজির কাছে যে বেবিটি ছিল ওটা আসলে নিয়ানের না। আর এটাও জানতে পারে যে নিয়ান তো কখনো ড্যাড হতেই পারবে না। ইউজি অবাক, এর মানে আমি সবসময় শুধু লস প্রজেক্টের উপরেই ছিলাম। ততক্ষণে নিয়ানও ভিতরে এসেছিল, ইউজির সব কথাগুলোই শুনতে পারে। তাই তো ইউজির ওপরে রেগে যায়, তুমি আমাকে চিট করেছো, ওই বেবিটি আমার ছিল না। আর যখন নিজের রিপোর্ট দেখে তখন আরো অবাক হয়ে যায়। এখন তো ওর ভয় হতে থাকে, যদি ওর বেবি না হয় তাহলে ওর তো কোম্পানিতে পজিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। তাই ইউজিকে বলে নিজের মুখ বন্ধ রাখতে, কিন্তু ইউজি ভাবে এখন আমি নিয়ানের সাথে থেকেই বা কি করব। তাই এখন ও তিয়ানকে সিরিয়াস করার প্ল্যান করে, তিয়ানের সাথে দেখা করার জন্য চলে আসে। এরপরে তিয়ানকে বলে, আমি আমার সিস্টারকে সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। আমার সিস্টার একদমই ভালো না, ও তো নিজের ফিয়ন্সিকে চিট করেছে আর ও আমাদের ফ্যামিলির আসল ডটারও না। তাহলে তুমি ওকে রেখে কি করবে? এর থেকে ভালো আমাকে বিয়ে করো। আর এখানে তিয়ানকে সিরিয়াস করার চেষ্টা করতে থাকে, বাট তিয়ান ওকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমি তোমার সব কথাগুলো রেকর্ডিং করে নিয়েছি। যে মেয়ে কিনা নিজের সিস্টারের ফিয়ন্সিকে সিডিউস করে তার সাথে ঘুমাতে পারে, আর আমি কিনা সেই রকম একটি মেয়েকে বিয়ে করব? কানের ভিতর থেকে বের করে দেয়। ইউজি বলে, আমার প্ল্যান এখনো শেষ হয়নি। রাতে চলে আসে তিয়ান অ্যানির কাছে, যেখানে অ্যানিকে বলে, তুমি এখনো ঘুমাওনি?
অ্যানি তখন তিয়ানের কোট থেকে মেয়েদের পারফিউমের স্মেল পাচ্ছিল, তাই ওর সন্দেহ হয় আঙ্কেল কি আমার সাথে চিট করছে। তখন ইউজি ওর ফোনে একটি ফটো পাঠিয়ে দেয় যেখানে ও তিয়ানের অনেক বেশি ক্লোজে ছিল, আর এইসব দেখার পর অনেক আপসেট হয়ে যায়। পরদিন সকালেও তো ভালোভাবে তিয়ানের সাথে কথা বলছিল না, আর ওকে আপসেটে দেখার পর তিয়ান বুঝতে পারে কিছু একটা তো হয়েছে। তাই জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, আমাকে বলতে পারো। তখন অ্যানি বলে আঙ্কেল তুমি কি আমাকে চিট করছো, তুমি কি কাল কোনো মেয়ের সাথে দেখা করেছিলে। ইউজের পাঠানো ওই ছবি এখানে তিয়ানকে দেখায়। এইটা দেখার পর তিয়ান বলে আমি তোমাকে সবকিছুই বলছি, কাল তোমার সিস্টার এসেছিল আমার সাথে দেখা করতে, তোমার সম্পর্কে অনেক কথাই বলেছে, কিন্তু আমি ওকে বলেছি যে আমি শুধুমাত্র তোমাকে লাইক করি, দেখো আমার কাছে প্রমাণও রয়েছে, তুমি আমাকে বিশ্বাস করো না। অ্যানি বলে আমি তোমাকে বিশ্বাস করি, শুধুমাত্র আমার সাথে চিট করো না, কারণ আমি কিছুদিন আগে এর ভিতর থেকে বের হয়েছি। তখন বলে তিয়ান তুমি কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমার সাথে চিট করব না। এইটা শুনে অ্যানি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ইউজির কাছে ফোন করে আর বলে তুমি কি ভেবেছো নিয়ানের মতন আমার হাজবেন্ডকেও সিডিউস করে নেবে। আমার হাজবেন্ড অনেক ভালো, আর আমার হাজবেন্ডের কাছ থেকে দূরে থাক, নয়তো তোকে মাটির নিচে পুঁতিয়ে রাখবো। পরের সিনে তাদের দুজনকে কোম্পানিতে দেখানো হয়, যেখানে ওরা তো অনেক ভালো একটি সময় কাটায়। অ্যানি একটু পরে ওখান থেকে বাইরে যায়। তখনই ভিতরে নিয়ান আসে ড্যাডের সাথে কথা বলতে, যেখানে তিয়ান তো ওর উপরে অনেক বেশি রেগে যায়। ওকে কিছু ছবি দেখতে বলে আর বলে দেখো তোমার ফিয়ন্সি ওই দিন পার্টিতে আমার ওয়াইফকে বুলিং করেছে। নিয়ান তখন এই ছবিগুলো দেখে, যেখানে ও তো দেখতে পায় অ্যানির ছবি, আর ভালো করে বুঝতে পারে যে ওর স্টেপ মম অন্য কেউ না অ্যানি। ড্যাডকে সরি বলে আমার ফিয়ন্সি এরকম কাজ আর কখনোই করবে না। তিয়ান বলে এইটা তোমার ফিয়ন্সিকে ভালো করে বুঝিয়ে দিও। আর ইউজি তো এখন একটি প্ল্যান করিয়েছিল, যখন দেখতে পায় যে তিয়ানের গাড়ি বাইরে এসেছে তখন কারের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপরে হসপিটালের সিন দেখানো হয়, মম আর অ্যানি এখানে এসেছে। ডক্টর বলে এর অনেক বেশি ব্লাড লস হয়েছে, তাই এখন তাড়াতাড়ি তিয়ানকে ব্লাড দিতে হবে, আর এই কারণে তিয়ানের ফ্যামিলির লোকের প্রয়োজন রয়েছে। দূরে দাঁড়িয়ে থেকে তিয়ান অ্যাসিস্ট্যান্টের সাথে এই সব কিছু দেখতে থাকে। আসলে তিয়ান তো এখানে অ্যাক্টিং করছে, আর ডক্টর তিয়ানের সাথে এখন মিলে রয়েছে। তিয়ান জানতে চায় যে কে আসলে তিয়ানের অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিল। অ্যানির শরীরটাও তখন একটু খারাপ হতে থাকে, আর ওখানে যখন নিয়ান আসে তখন গ্র্যান্ডমা বলে এক্ষুনি তুমি তোমার ড্যাডকে তাড়াতাড়ি ব্লাডে দেবে, তোমার ড্যাডের ব্লাডের প্রয়োজন। এইদিকে তিয়ানের কাছে একটি ফোন আসে, তিয়ানকে জানানো হয় আমরা একটু জানতে পেরেছি, আর মনে হয় এইসব কিছুর পেছনে ইউজি রয়েছে। অন্যদিকে নিয়ান যখন ব্লাড দেওয়ার জন্য আসে তখন ডক্টরের কাছ থেকে একটি রিপোর্ট পায়, যেখান থেকে ও জানতে পারে ও তো আসলে ড্যাডের ছেলেই না, মানে ওর ড্যাড অন্য কেউ হবে। আর ডক্টরকেও তখন বলে এই কথা যেন বাইরের কাউকে না বলে, কারণ সবাই যদি এটা জানতে পারে তাহলে ড্যাড ওকে তার কোম্পানির কোনো কিছু দেবে না, বরং ফ্যামিলি থেকেই বের করে দেবে। তাই ডক্টরকে চুপ থাকতে বলে, আর ডক্টরও ওর কথাই রাজি হয়ে যায়। কিন্তু এইদিকে নিয়ান তখন অনেকটাই বেশি আপসেট হয়ে যায়, এখন ও কি করবে। রেগে রিপোর্ট ওখানেই ফেলে দেয়। এইদিকে দেখানো হয় তিয়ান অ্যানির কাছে রয়েছে, আর অ্যানির জ্ঞান ফিরে আসার পর নিজের সামনে তিয়ানকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তুমি তো একদমই সুস্থ রয়েছো, তাহলে কেন আমাদেরকে মিথ্যে কথা বলছো। তিয়ানকে হাক করে নেয় আর অনেক কান্না করতে শুরু করে, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তিয়ান বলে আসলে আমাকে এমনটি করতে হয়েছে এটা জানার জন্য কে আমার অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছে, তার সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমি অ্যাক্টিং করেছি, আমাকে ক্ষমা করে দাও। অ্যানি বলে তুমি জানো আমি কত বেশি ভয় পেয়েছিলাম, আর মমও তো অনেক বেশি ভয় পেয়েছে। তিয়ান বলে আমি মমকে পরে সব বলে দেব। এরপরে তিয়ানকে দেখার জন্য সবাই ভিতরে আসে, যেখানে তিয়ান তো মিথ্যে অ্যাক্টিং করতে শুরু করে। আর নিয়ান বলে যে ড্যাড আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ও নিজেও অ্যাক্টিং করছিল। এরপরে নিয়ান দেখতে পায় যে ড্যাড এখানে ওকে কোম্পানির 20% শেয়ার লিখে দিয়েছে। প্রথমে অ্যাক্টিং করে যে ড্যাড এর কি দরকার ছিল, বাট মনে মনে অনেক খুশি হচ্ছিল এখন 20% শেয়ার দিয়েছে, তাহলে পরে আমি পুরো কোম্পানি কেড়ে নিতে পারবো। বাহিরে ইউজিকে দেখানো হয় এখানে এসেছে ওদেরকে দেখার জন্য। তখনই নিয়ানের ফেলে দেওয়া রিপোর্টে দেখতে পায়, আর ও বুঝতে পারে নিয়ান আসলে তিয়ানের ছেলে না, তাই তো আরো বেশি রেগে যায়। নিয়ান যখন ওর বাড়িতে দেখা করতে আসে তখন তো নিয়ান এসে ওপরে অনেক চিৎকার প্রথমে করে যে তুমি কেন ড্যাডের অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যান করেছো। ইউজি বলেন তোমার কি, তুমি ড্যাডকে এটা বলতেও পারবে না, কারণ তোমার সত্যিটা আমি জেনে গিয়েছি। এখানে সত্যিটা সবাই জানতে পারে নিয়ান আসলে তিয়ানের আসল ছেলে না, আর ইউজি এটা সবাইকে বলেন। তখন অনেক রেগে যায় নিয়ান, তুমি যদি এটা কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু ইউজি ওকে ভয় পায় না, আর বলে এখন তুমি শুধুমাত্র আমার কথা মতন কাজ করে যাবে, যদি না করো তাহলে আমি এই সত্যি সবাইকে বলে দেব। পরের সিনে তিয়ান মমকে সব সত্যি কথাগুলো বলে দেয়, আর মমকে এটাও বলে আমার মনে হয় এই সব কিছু নিয়ান আর নিয়ানের ফিয়ন্সি করেছে। মম অবাক যে নিয়ান তোমার নিজের ছেলে হয়ে এরকমটি বা কেন করবে।
এরপরে ইয়ানি তিয়ানের সাথে কোম্পানিতে আসে, যেখানে ওরা দুজনে একটু রোম্যান্স করতে চাচ্ছিল। তখনই বাইরে থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। কোম্পানিতে মম আর ড্যাড এসেছে এখানে ঝামেলা করার জন্য। অ্যানিকে নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে। এখানে তিয়ান আর অ্যানি তারা দুজনেও চলে আসে। মম আর ড্যাডকে তখন ভয় দেখায়, চুপচাপ এখান থেকে চলে যাওয়ার কথা বলে তিয়ান। অন্যদিকে নিয়ান ইউজিকে নিয়ে এসেছে ড্যাডকে সরি বলার জন্য। ইউজিকে তখন জোর করে ভিতরে নিয়ে আসে, আর এখানে ইউজি সবার সামনে সরি বলে। নিয়ানা সবাইকে সরি বলে, ড্যাডকে এটাও বলে আমি কখনোই অ্যানির সাথে চিট করিনি, আর অ্যানির সিস্টারের সাথে আমার কোনো সম্পর্কও নেই। আমি ওকে কখনো লাইক করিনি, আমি শুধুমাত্র অ্যানিকে লাইক করেছি। তাই ড্যাড আপনি আমাকে ভুল বুঝবেন না, আর আমাকে এই ফ্যামিলি থেকেও বের করে দেবেন না। এখানে তখন বলে তিয়ান, তোমাকে কোনো কিছু না বলায় তোমার অনেক বেশি সাহস হয়ে গিয়েছে, আর যেখানে তুমি অ্যানির সাথেও চিট করেছো আর এখন বলছো কিছুই করনি, আর এখন তোমার স্টেপ মমের কাছ থেকে দূরে থাকো। অ্যানি তো আপসেট হয়ে যায় যে নিয়ানের সাথে আগে ওর সম্পর্ক ছিল, এখন তিয়ানকে বিয়ে করেছে, তাই অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু এখানে মম আর তিয়ান বলে দেখো তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না, আমি ভালো করেই জানি যে নিয়ান তোমার সাথে চিট করেছে, তুমি ওইসব কিছু ভুলে যাও, এখন তুমি শুধুমাত্র আমার ওয়াইফ। অ্যানি তিয়ানের এই কথায় অনেক বেশি খুশি হয়। এরপরে অ্যানি নিচে চেক আপ করার জন্য আসে, যেখানে ও তো হঠাৎ করে ডক্টরের মুখ থেকে সত্যি কথা জানতে পারে যে নিয়ান আসলে তিয়ানের ছেলে না। এরপরে ডক্টর এটা বলতেই চাচ্ছিল না, কিন্তু তিয়ান ওনাকে অনেক বেশি জোর করায় রিপোর্ট এখানে দেখতে পায়, আরও ভালো করে বুঝতে পারে তিয়ান আর নিয়ানের ভিতরে ব্লাডের কোনো সম্পর্ক নেই। ভাবে এটা কি আমি আঙ্কেলকে বলবো। এরপরে বাইরে মমকে দেখতে পাই, বাট মমের তো এখন অনেক বেশি বয়স হয়েছে, তাই এই কথা বলে ও মমকে চিন্তার ভিতরে ফেলতে চাচ্ছিল না, তাই এটা কাউকেই বলে না। কিন্তু এরপরে মম ঠিকই জানতে পারে যে নিয়ান আসলে ওনার আসল গ্র্যান্ডসন না, আর নিয়ানের ড্যাড অন্য কেউ হবে। এই সত্যি জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায়, যাকে এত ভালোবাসা দিয়েছে সে কিনা তার আসল গ্র্যান্ডসনই না। বাহিরে আসার পর দেখতে পায় নিয়ান এখানে অ্যানির ক্ষতি করতে চাচ্ছিল। এটা দেখার পর আরো রেগে যায় নিয়ানের ওপরে আর বলে আমি তোমার সত্যিটা জানতে পেরেছি, এখন এটা আমি সবাইকে বলবো, তুমি আমার আসল গ্র্যান্ডসন না। নিয়ান তখন রেগে গিয়ে গ্র্যান্ড মাকে ধাক্কা দেয়, এতে করে গ্র্যান্ড মা তো মাথায় অনেক ব্যথা পায় আর ওখানেই অজ্ঞান হয়ে যায়। অ্যানি তখন বাড়িতে ছিল, এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে মমকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর জানায় এখন মম ভালো রয়েছে। আর তিয়ান ভাবে মমের সাথে এটা কে করতে পারে, কিন্তু মমের জ্ঞান ফিরে আসেনি, তাই এখানে আর নিয়ানের সম্পর্কে কেউ জানতেও পারে না। বাট তিয়ান বলে আমি সত্যিটা খুঁজে বের করব। অন্যদিকে ইউজির ফ্যামিলি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই পুলিশ আসে আর বলে আপনাদেরকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। ওদের সত্যিটা সবাই জানতে পেরেছিল, তাই এখানে 3 জনকে অ্যারেস্ট করে নেয়। অ্যানিকে ফোন করে নিয়ান একটি জায়গায় দেখা করতে বলে। অ্যানি যখন নিয়ানের সাথে দেখা করতে যায় তখন তো নিয়ান অ্যানিকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, তাহলে এখন আমার স্টেপ মম হয়ে কেন এসেছো? তার উপরে তুমি প্রেগনেন্ট। কি চাও যে এই কোম্পানি আর প্রপার্টি সবকিছু তোমার এই বেবি পাবে? এটা আমি কিছুতেই হতে দেব না, এই সব কিছু আমার। এইটা বলে এখানে অ্যানিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক সময় ভিতরে তিয়ান চলে আসে আর ওকে কিক মেরে দূরে ফেলে দেয়। অ্যানির কাছে যায়, অ্যানিকে বলে তুমি ঠিক আছো? নিয়ানের উপরে তো অনেক বেশি রেগে যায় আর নিয়ানকে বলে তোমার সাহস কিভাবে হয়, এখানে তুমি আমার ওয়াইফের গায়ে হাত তোলো? আর আমি তো তোমাকে কোম্পানির 20% শেয়ারও দিয়েছি, কিন্তু এমনটি করলে তোমাকে ফ্যামিলি থেকেই বের করে দেব। আর এখানে তিয়ান নিয়ানের মুখ থেকে সত্যি কথা জানতে পারে যে নিয়ান তো আসলে ওর ছেলেই না, আর এটা জানতে পেরে তিয়ান অনেকটাই অবাক হয়। তিয়ান বলে তুমি যেহেতু জানোই তুমি আমার ছেলে না, তাহলে শেয়ার কিভাবে চাও? তারপরেও আমি তোমাকে 20% শেয়ার দিয়েছি, এইটা নিয়ে তুমি বিদেশে চলে যেতে পারতে, কিন্তু এখান থেকে কেন চলে যাওনি? নিয়ান তখন বারবার ড্যাডকে সরি বলে যে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিও না, কিন্তু তিয়ান বলে তুমি যেটা করেছো এর জন্য তোমাকে আমি অবশ্যই পুলিশের হাতে ধরিয়ে দেব। নিয়ান তখন কান্না করতে শুরু করে। ইউজিকেও পুলিশ অ্যারেস্ট করে নেয় আর নিয়ানকেও অ্যারেস্ট করে নেয়। তখন বাইরে গ্র্যান্ডমা আসে আর নিয়ান গ্র্যান্ডমাকে দেখার পর কান্না করার অ্যাক্টিং করে। গ্র্যান্ডমা বলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি এটা করবে আমি ভাবতেও পারিনি। নিয়ান বারবার গ্র্যান্ডমাকে সরি বলে। এরপরও পুলিশ ওদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপরে কিছু মাস পরের সিন দেখানো হয়। এখন অ্যানির ডেলিভারির সময় হয়ে গিয়েছে, তাই তো তিয়ান সবসময় অ্যানির অনেক বেশি কেয়ার করে। আর হঠাৎ করে অ্যানির তখন পেন হতে শুরু হয়, যার কারণে অ্যানিকে হসপিটালে নিয়ে আসে। সবাই অনেক বেশি টেনশন করতে থাকে। একটু পরে ডক্টর এসে জানায় যে আপনার বেবি বয় হয়েছে। তিয়ান তখন অ্যানির সাথে দেখা করতে যায়।
অ্যানিও একদম সম্পূর্ণ সুস্থ রয়েছে। তিয়ান এটা দেখতে পেয়ে হ্যাপি হয় আর তাদের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে বলে যেতে পারো, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। বাই বাই।